জীবনের কর্মক্ষম পুরো সময় এই শহরকে দিলেও মৃত্যুর পর ৩.৫ হাত জায়গা মেলে না ঢাকায়, যে শহরের মাটিতে মিশে আছে ঘাম, সংগ্রামী শ্রমের গল্প। জীবন প্রদীপ নিভে গেলে তা অপরিচিত এক নগরী, এক টুকরো মাটিও অনেকের নাগালের বাইরে, বাধ্য হয়ে আবারও তাই ফিরতে হয় গ্রামে। রাজধানী ঢাকার কবরস্থানের খবর জানাচ্ছেন তাজনুল ইসলাম। অসুস্থ হলে বেশিরভাগ মানুষের ঠিকানা নগরীর এই হাসপাতাল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আশায় থাকেন সবাই, কিন্তু কারো কারো আর ফেরা হয় না। অবস্থা এমন, প্রতি ঘন্টায় কেউ না কেউ সামিল হন শেষ যাত্রায়। মৃত্যুর পর সমাহিত করা নিয়ে আরেক সংগ্রামে স্বজনরা। ইট পাথরের এই শহরে দাফনের কাজটি মোটেই সহজ নয়। কবরস্থান অফিসে যোগাযোগ, নাম নিবন্ধন, ফি জমা, সব মিলিয়ে শোকের মধ্যেই শুরু আরেক সংগ্রাম। আকার আয়তনে রাজধানীর পরিধি বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না কবরস্থান। তাই ঢাকার আলো বাতাসে বেড়ে উঠলেও মৃত্যুর পর শেষ আশ্রয় সেই গ্রামেই। গ্রামের বাড়ি হইলে নিজের পৈতৃক সম্পত্তি থাকে, বাপের পাশে, দাদার পাশে, এইভাবে দেয়। কিন্তু ঢাকার মধ্যে তো আসলে এটা না। নির্দিষ্ট ফি দিয়ে কবরস্থ করা গেলেও সেই কবর সংরক্ষণ করা আরও কঠিন। ঢাকা উত্তরে বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য কবর সংরক্ষণে গুনতে হচ্ছে সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা। অন্য এলাকাগুলোতেও সেই খরচ ১ থেকে ১.৫ কোটি টাকার কম নয়। আর দক্ষিণ সিটিতে ১০ থেকে ২০ বছরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ১৫ লাখ টাকা। জায়গার অভাবে সিটি কর্পোরেশনও অনুৎসাহিত করছে কবর সংরক্ষণে। খিলগাঁয়ে যে আমাদের কবরস্থান আছে, সেটার পেছনে আমাদের সরকারি একটা পুকুর আছে, বড় বেশ পুকুর। তো ওইটা আমরা সরকারের কাছে অলরেডি সেই জায়গাটা চেয়েছি। সরকার সেই জায়গাটা আমাদেরকে দিলে সেখানে আমরা ওই কবরস্থানটাকে এক্সপান্ড করব। এত কিছুর পরেও নগরের কবরস্থানগুলোই শেষ ঠিকানা হয় বহু মানুষের। কবরগুলো আলাদা আলাদা অনুভূতির সাক্ষী। আমার মারে দিছি এই কবরস্থান, আমার বাপেরও দেওয়া হয়েছে ওই সাইডে, আমার বোনকেও দিছি, আর আমার বাগনিরও দিছি এই কবরস্থানে। তবে মার কবর দেওয়ার পর থেকে একটু মারা দেওয়ার পর থেকে একটু বেশি আসা যাওয়া হইতেছে। একটা মানুষ যখন তার নিজের অ্যাকচুয়াল ঠিকানা, চিরজীবনের ঠিকানার কাছে আসে, ইট রিমাইন্ডস যে পৃথিবীটা আসলে কিছুই না, সব কিছুর বলে হচ্ছে আপনার কর্ম। ২০০৪ থেকে আমি প্রতিদিন আজিমপুর আসি। আজিমপুরের যখন আমি আসি তখন এরকম আর কি কিছুটা পাকা, কিছুটা মাটির রাস্তা ছিল। তো এখন আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন কবির হোসেনের মমতাময়ী মা। প্রায়ই কবরের পাশে দাঁড়িয়ে এখনো মায়ের উপস্থিতি অনুভব করেন তিনি। আমার কাছে মনে হয় না যে আমার মা মারা গেছে, বাই হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি আপনার সাথে কথা বলছি, এখনও আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের ছবি দেখছি, মানে আমার মায়ের চেহারাটা আমার ভাসছে। ঠিক আছে, মানে আমার সারাক্ষণই আমার মা আমার পাশাপাশিই আছে। সবাই যদি সংরক্ষণ করতে চায় তাহলে সাধারণ লোকজনের দাফন কোথায় হবে, এইটাই চিন্তা করে সরকার আপাতত দিতেছে না। কবরস্থানের অফিস বলছে গত ১ বছরে নতুন করে কাউকেই কবর সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি। একটা কবর সাধারণত ১.৫ থেকে ২ বছরের মধ্যেই ভেঙে ফেলা হয় কিংবা সেখানে নতুন কবর দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের কবর শনাক্ত করার উপায় কী? সে উপায়টিও বলে দেওয়া হয়েছে। কবরস্থানের প্রত্যেকটি সারির আলাদা আলাদা নম্বর রয়েছে। কবরস্থান অফিস বলছে সেই নম্বর দিয়েই শনাক্ত করা যাবে অতীতে দেওয়া কবর। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরে জনসংখ্যার অনুপাতে কবরস্থানের জায়গা রাখার কথা থাকলেও সেই প্রস্তুতি নেই ঢাকার। ফলে সংকুচিত হচ্ছে মৃত্যুর পরের আশ্রয়ও। সরকার মূল্যবান জমি যদি টাকা দিয়ে কিনতে, সরকার টাকা দিয়ে কিনবে, কিন্তু মানুষকে তার অধিকার দিতে হবে। সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে, সেখানে তার জন্য একটু দোয়া করতে পারে, এবং এটা মানুষকে কিন্তু বেঁচে থাকতে শক্তি দেয়। উন্নয়ন মানেই কিন্তু ইট পাথর না। আপনি যে আপনার প্রিয়জনের কবরস্থানে দাঁড়িয়ে দুদণ্ড প্রার্থনা করছেন, সেটাও কিন্তু উন্নয়নের একটা বড় ইন্ডিকেটর। সে আপনাকে আত্মিকভাবে, নাগরিকভাবে আপনাকে কিন্তু আরও শক্তিশালী করবে। এই শহরে কেউ কেউ সারা জীবন থাকেন ভাড়া বাড়িতে। মৃত্যুর পরও নিজের বলে কোনো জায়গা থাকে না। ঢাকায় এখন মৃত্যু মানে শুধু প্রিয়জনকে হারানো নয়, শেষ আশ্রয়ের জন্যও এক কঠিন লড়াই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।